কি রে, টিফিন পড়ে আছে, খাসনি? কি দেখছিস বলতো? এ- এই দেখো মা, আজ কাগজে নির্বাচিত শিল্পীদের নামে তালিকা বেরিয়েছে। খুব নামকরা বহুজাতিক সংস্থা একটা প্রদর্শনীর আয়োজন করছে। অনলাইনে একটা করে ছবির ফটো পাঠাতে বলেছিল, পাঠিয়েছিলাম, নির্বাচিত হয়েছি। এ তো ভালো কথা। এতে এত ভাবনার কি আছে? আসলে প্রদর্শনীর জন্য এবার 6টা ছবি পাঠাতে হবে নারী বিষয়ে, সেটাই ভাবছি। দেখ বাবা, যদি কিছু করা যায়। তোর বাবা মারা যাবার পর এককালীন কিছু টাকা, আর তোর আঁকার টিউশন, কি করে যে চলবে আগামী দিনগুলো। চিন্তা করো না মা, আগে যেমন আমার কিছু ছবি বিক্রি হয়েছিল, এবারও আশা করি হবে। তাহলে আর সমস্যা কি? সমস্যাটা অন্য জায়গায়। শুধু আঁকলেই তো হবে না, সেগুলোকে সুন্দর ফ্রেমে প্রদর্শনীর জন্য পাঠাতে হবে। এই ধরনের এক্সিবিশনে সবাই খুব দামি ফ্রেমে বাঁধানো ছবি পাঠায়। আসলে কি জানো তো মা, ফ্রেমিং ঠিকঠাক না হলে ছবির রূপ ঠিক খোলে না। তাহলে কি করবি এখন? খরচও তো তাহলে ভালোই পড়বে। দেখি কি করা যায়। অরূপদা বলছিল জানবাজের কিছু গোডাউন আছে, ওখানে পুরনো দামি ফ্রেম খুব সস্তায় পাওয়া যায়। 2টো অ্যাড্রেস দিয়েছে। দেখি এর মধ্যে একদিন ঘুরে আসবো যদি কিছু পাওয়া যায়। তবে অসুবিধা কি জানো তো মা, ওই ফ্রেমের মাপি ছবিগুলোকে রেডি করতে হবে। মা মা একটু একটু সরো সরো, এইগুলো হ্যাঁ। এইগুলো এখানে রাখি। গোডাউনে কার্ডবোর্ডের একটা বাক্সের মধ্যেই ফ্রেমগুলো পেয়েছি, ভাগ্যক্রমে একই মাপের। ফ্রেমগুলো কিন্তু খুব সুন্দর, তাই না মা? হ্যাঁ। যাক, ফ্রেমের তো একটা হিললে হলো। এখন পরপর ছবিগুলো আঁকতে পারলে হয়। মা, খিদে পেয়েছে, খেতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, ততক্ষণে আমি খাবার রেডি করছি। 10ই নভেম্বর, হাতে মাত্র মাস 2 সময়। এরই মধ্যে 6টা ছবি এঁকে ফেলতে হবে। এক একটা ছবিতে নারীর এক একটা মানসিক অবস্থা যদি ফুটিয়ে তোলা যায়, শান্ত, জেদি, অসহায়, রণরঙ্গিনী, এভাবে যদি এগোই। এ কি, ঘরের মধ্যে একটা অচেনা মিষ্টি গন্ধ, কোনো বিদেশি পারফিউম। কেউ কি এসেছিল? এই নে চা। তুই কালকে রাতে ঘুমাসনি? কেন? গভীর রাতে আলো জ্বলতে দেখে আমি তোর ঘরে এসেছিলাম। দেখলাম তুই কেমন একটা ঘোরের মধ্যে তন্ময় হয়ে এঁকে যাচ্ছিস। তোর চোখে মুখে একটা মৃদু আলো ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল যেন তুই আঁকছিস না, তোকে যেন কেউ আঁকিয়ে নিচ্ছে। একটা আঁকার পর কয়েকদিন ধরে তুই ছবিটাকে বিভিন্ন কোণ থেকে খুঁটিয়ে দেখতিস, তুলির টাচ দিতিস। কিন্তু এই দেখ, এই 2টো ছবি এঁকে তুই কেমন ঢেকে রেখেছিস। কেউ যেন জোর করে তোর দেখার মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। ও ও তাই তো। এই একটু পেট ভরে খা। দেখ, তোর পছন্দের মাছ রান্না করেছি। খাচ্ছি তো। আচ্ছা, এরকম দিনের পর দিন রাত জাগলে শরীর ভেঙে যাবে। কয়েকদিন একটু বিশ্রাম নে। এখনো তো অনেক দিন বাকি, বাকি ছবি হয়ে যাবে ক্ষণ। না না, কাজটা টানা করতে না পারলে ভাবনাটা নড়ে যাবে, এক্সপ্রেশনগুলো হারিয়ে যাবে। এই, গতকাল তোর কোনো বান্ধবী এসেছিল নাকি রে? পুতুলের মা বারান্দা মুছতে গেছিল, বলল
তোর ঘরে একটা মেয়ে নাকি মোড়ায় বসে ছবি আঁকা দেখছি। কি মেয়ে? পুতুলের মাকে বা ছানি অপারেশন করে চশমা নিতে বলো। কি দেখতে কি দেখেছে? ছবি আঁকতে অসুবিধে হতে পারে বলে বাড়ির টিউশনগুলো পর্যন্ত কিছুদিন বন্ধ রেখেছে। তবে তুই যাই বলিস, এ ঘরে থাকিস যখন তখন তোকে একরকম লাগে, কিন্তু যেই তুই তোর আঁকার ঘরে যাস তুই কেমন যেন পাল্টে যাস। হ্যাঁ, কি বলছো? দিবাকর বাবু এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। তোর ওই আঁকা ছবিগুলোকে ফ্রেমে বসাচ্ছিলেন। ঠিক আছে, দেখে নিচ্ছি। আমি ওনাকে আগামীকাল আসতে বলেছিলাম, এর মধ্যে ওনার সময় হবে না, উনি আজই আসতে চাইলেন। ওদিকে ডক্টর পালিতের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কাজের ব্যাপারে, তাড়াহুড়ো তোমাকে আর বলা হয়ে ওঠেনি। এই দিবাকর বাবু তোর আঁকার খুব প্রশংসা করছিলেন, বললেন একটা মেয়েকে নিয়ে আঁকা তোর ওই ছবিগুলো পরপর রাখলে যেন একটা কাহিনী গড়ে উঠছে। তাই? উনি আর্টিস্ট নন, তবে ছবি খুব ভালো বোঝেন। সেবার যে ছবিটা দিল্লি এক্সিবিশনে পুরস্কৃত হয়েছিল, সেই ছবিটাও ওনার খুব পছন্দের। তোদের এইসব ছবি টবি আমার ঠিক মাথায় ঢোকে না। কী সব আঁকিস পরিষ্কার বোঝা যায় না, তবে তুই আঁকিস তাই দেখি। তুমি একটু চা দিও, আমি আমার ঘরে যাচ্ছি। এ কি? এই ছবি আমি এঁকেছি? হ্যাঁ, আমার তুলির টান। হ্যাঁ, তবু কেমন যেন অচেনা। সত্যি দিবাকর বাবু ছবিগুলোকে যেভাবে পরপর সাজিয়ে রেখেছেন, তাতে মেয়েটার বিভিন্ন অভিব্যক্তি ফুটে উঠছে। আলো ছায়ায় তার মুখটা কেমন মায়াময়, কোথাও সামনে থেকে, কোথাও পিছন থেকে, কোথাও পাশ ফিরে। মুখে লেগে আছে মেঘ ভাঙা আলো। রাগ, ঘৃণা, মায়া, অভিমান সবই ফুটে উঠছে চোখে আর শরীরের বিভঙ্গে। এ কি? প্রতিটি ছবির প্রেক্ষাপট একটাই জায়গা, গাছপালায় ঘেরা, পেছনে একটা লাল টালির বাড়ির আভাস, একটু দূরে হালকা বেগুনি ফুলের বেড। আলো ছায়ায় বেশ লাগছে দৃশ্যটা, তবে মেয়েটি তো আমার একেবারে অচেনা, অথচ আমি এঁকেছি। আশ্চর্য তো। আপনি সুব্রত বাবু তো? হ্যাঁ, কেন বলুন তো? আপনি তো এই সিরিজটা এঁকেছেন? হ্যাঁ। আচ্ছা সুব্রত বাবু, আপনার সিরিজের মূল চরিত্র যে মেয়েটি, তাকে কি আপনি চেনেন? দেখুন, শিল্পীরা তো ওভাবে ঠিক কোনো মানুষকে দেখে ছবি আঁকেন না, তবে তার মধ্যে অনেকটা কল্পনাও থাকে। আমি জানি, কিন্তু এটাও কি আপনার পুরোপুরি কল্পনা? হ্যাঁ, আমার আঁকা মুখ, তবে আমার ঠিক চেনা মুখ নয়। ও হ্যাঁ, আমরা যদি একটু বাইরে গিয়ে কথা বলি। সরি, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন বাইরে চলুন। হ্যাঁ, যা বলছিলেন। ওই ছবিগুলো আসলে আমার ছোট বোনের। হ্যাঁ? বোন বেঁচে আছে কিনা আমি জানি না, হয়তো বেঁচে নেই, সম্ভবত ওকে খুন করা হয়েছে। হ্যাঁ? কিন্তু আমার কাছে তো তার কোনো প্রমাণ নেই। তার মানে? আমার একমাত্র বোন, বুঝলেন, 14 বছরের ছোট। বাবা মা অনেক ছোট অবস্থায় মারা গেছেন, তো বোনকে আমি মানুষ করেছি, মেয়ের মতোই বলতে পারেন, বড় আদরের। আমাদের
এক্সপোর্ট বিজনেস, টাকা পয়সার কোনোদিনই তেমন অভাব ছিল না। বোনকে অনেক বড় বাড়িতে বিয়েও দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর থেকেই মনে হচ্ছিল ওদের সম্পর্কটা সুখের নয়। বোন মুখে কিছু বলতো না, কিন্তু বুঝতে পারতাম ও কষ্টে আছে। খোঁজ নিয়ে জেনেছিলাম জামাইটা দুশ্চরিত্র, লম্পট। তা আপনি কিছু বলেননি? না, সে মুহূর্তে কিছু বলে উঠতে পারিনি। ভেবেছিলাম যদি হিতে বিপরীত হয়, কি করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। আসলে আমার স্বামী বিদেশে থাকেন, তার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেছিলাম। দ্রুত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি আমরা। ও উম, তারপর? তারপর আমাকে একটা ব্যবসার আর খানিকটা পারিবারিক কারণেও কমাসের জন্য বিদেশ যেতে হলো। ফোনে মাঝে মাঝে কথা হতো, কিন্তু ও কখনো কোনো অভিযোগ করেনি জানেন। দেশে ফিরে এসে শুনি আমার বোন নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ? কোথায় গেছে কেউ জানে না। ছুটে গেলাম ওর শ্বশুর বাড়ি, ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমি পাগলের মতো থানা পুলিশ ছোটাছুটি করলাম, কিন্তু কোথাও কোনো খোঁজ পেলাম না। সে কি? আচ্ছা, আপনি বলুন সুব্রতবাবু, আমার বোন যদি ওদের ওপর রাগ করে বাড়ি থেকে পালিয়েও যায়, সে তো আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি ছাড়া তো ওরা কেউ নেই। আমি জানি ওরা মিথ্যে কথা বলছে। ওরা খুন করেছে প্রিয়াকে। আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই কোনো স্টেপ নিতে পারছি না আমি। আচ্ছা, আপনার ছবিগুলো এখানে এসে দেখে আমি চমকে উঠেছিলাম জানেন। যদি আপনার কাছে কোনো খোঁজ পাই তাই দৌড়ে এসেছি। আপনার বোন কি ছবি আঁকতো? হ্যাঁ, তবে আপনাদের মতো শিল্পী নয়, আপন মনে আঁকত। ছবি আঁকতে ভালোবাসত, আমিও খুব ভালোবাসি। সেজন্যই তো বিয়ের পর প্রিয়ার আঁকা ছবিগুলো আমি খুব সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে ও শ্বশুরবাড়িতে দিয়ে এসেছিলাম। ওই ওই ছবির মেয়েটি আপনার বোন প্রিয়ার? হ্যাঁ। আপনি ঠিকই চিনেছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রিয়াকে তো আমি চিনি না। কিরকম মনে হয় জানেন, ছবিগুলো আমিও আঁকিনি, ওগুলো কেউ যেন আমাকে দিয়ে আঁকিয়ে দিয়েছে। সে কি বলছেন? হ্যাঁ। আচ্ছা, ওই ফ্রেমগুলো ওগুলো আপনি কোথা থেকে কিনেছেন? জানবাজের একটা গোডাউন থেকে। ওই ফ্রেমগুলো আমার কেনা। হ্যাঁ? হ্যাঁ, সাইডে ছোট করে ওর নামের প্রথম অক্ষর লেখা আছে, দেখবেন। ও, ওই ফ্রেমগুলো তো বাঁধিয়েই ছবিগুলো আমি ওর শ্বশুরবাড়িতে দিয়ে এসেছিলাম। আচ্ছা, একবার গ্যালারির ভিতরে চলুন তো। চলুন। ছবিগুলো আরেকবার দেখি। আসুন আসুন। চলুন। আচ্ছা দেখুন, এই ছবিতে প্রিয়া যেন কিছু বলতে চাইছে। আপনি ছবিগুলো খুব ভালো করে দেখুন, যদি কোনো ইঙ্গিত খুঁজে পান। ও, আপনি আসুন আসুন। হাতে ওটা এটা এখানে এখানে ওখানে রাখুন। বসুন। সুব্রতবাবু, খুনিকে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ? ফৌজদারি মামলা রুজু হয়েছে। হ্যাঁ, পুলিশ প্রিয়ার স্বামীকে অ্যারেস্ট করেছে। তার মানে? সেদিন আপনার কথা শুনে আমি প্রতিটা ছবি খুব মন দিয়ে খুঁটিয়ে দেখেছিলাম। পেছনে একটা লাল রঙের বাড়ি, সামনে সুপুরি গাছ, একপাশে একটা বকুল গাছের গা বেয়ে মাধবীলতা উঠেছে, তার ঠিক পাশেই একটা বেগুনি রঙের ফুলের বেড। হঠাৎ মনে পড়েছিল বারুইপুরের কাছে একটা বাগান বাড়ি ছিল প্রিয়ার শ্বশুরের। একবার ওর মুখেই শুনেছিলাম নিজেরা যেত না, পিকনিক পার্টিকে ভাড়া দিত। কি মনে হলো জানেন, খোঁজ খবর করে গেলাম সেখানে। পিকনিকের জন্য দেখতে এসেছি বলে ভেতরে ঢুকে গেলাম। সব মিলে গেল, সব। লাল টালির বাড়ি, সুপুরি গাছ, বকুল গাছ, তার পেছনে ওই হালকা বেগুনি রঙের নয়নতারা ফুলের বেডটা পর্যন্ত। সে কি? হ্যাঁ, আপনার ছবিগুলোর ফটো তুলে নিয়ে গিয়েছিলাম তো সেদিন। ফিরে এসে আবার দেখলাম আপনার ছবিগুলো। প্রতিটি ছবিতেই প্রিয়া ওই ফুলের বেডের দিকে তাকিয়ে আছে। আমার
আমার কেমন সন্দেহ হয়েছিল জানেন। পরদিন ওখানে গেলাম পুলিশ নিয়ে, মাটি খুঁড়ে কঙ্কাল বেরোলো, পায়ের আঙুলে লাল পাথর বসানো চুটকি পড়তো প্রিয়া। চিনতে ভুল হয়নি আমার। হাতের মুঠিতে ছিল লকেট, ওর স্বামীর নাম লেখা। হয়তো প্রাণ বাঁচাতে টানাটানির সময় ছিঁড়ে গিয়েছিল, ওরাও তাড়াহুড়োতে খেয়াল করেনি। পুলিশ ওর শ্বশুর বাড়ির লোকজনকে গ্রেপ্তার করেছে। বোনকে তো আর ফিরে পাবো না, কিন্তু যারা ওকে মেরেছে তাদের যদি শাস্তি হয় তাহলে অন্তত মনে একটু শান্তি পাব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সুব্রতবাবু। ধন্যবাদ কেন? আমি তো কিছু করিনি, সবটাই আপনার বোন করিয়েছেন। আমি শুধু মাধ্যম মাত্র। না, আপনি শুধু মাধ্যম নন, আপনি একজন অতি উঁচুদরের শিল্পী। আপনার আঁকা ছবি এত ভালো হয়েছে বলেই না আজ কাগজে এত বড় একটা রিভিউ বেরিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি। আর একটা কথা, আপনার আঁকা পুরো সিরিজটা আমি কিনে নিয়েছি। ও, অর্গানাইজাররা ছবিগুলো প্যাক করে আমাদের বাড়িতে পাঠিয়েও দিয়েছেন কাল। আচ্ছা, আপনি কিনেছেন? গতকাল ওনারা আমাকে একটা চেক পাঠিয়েছেন, সে তো অনেক টাকা। ওটা আপনার প্রতিভার পুরস্কার সুব্রতবাবু। আমার বিশ্বাস আগামীতে আপনি অনেক বড় মাপের শিল্পী হবেন, দেখবেন। আর কি জানেন, ওই ছবিগুলো আমি আমার ঘরের দেয়ালে পরপর টাঙিয়ে রেখেছি। তাহলে হয়তো প্রিয়ার কাছাকাছি আছি বলে আমার মনে হবে। আর সিরিজের শেষ ছবিটা আমি সঙ্গে করে এনেছি আপনাকে দেখাবো বলে। এই দেখুন দেখুন, এই এ কি? ছবির অবয়ব থেকে উঠে আসছে একটা আলো, ফুটে উঠছে স্মিত হাস্যময় জয়ী মুখ।